আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ। ঈদের আগেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। শনিবারও অফিস করবেন তারেক রহমান। টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মাধ্যম সেটা ব্যবহার করব। তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। দেশের স্বার্থ বজায় রেখেই করা হবে পররাষ্ট্র নীতি, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের। রিভিউ হবে শিক্ষাক্রম, জানালেন নতুন শিক্ষামন্ত্রী। যানজট কমানো সহ 180 দিনের পরিকল্পনা। সড়ক, রেল ও নৌমন্ত্রী। ফুটপাত মুক্ত করা, দখলমুক্ত করা। আরেকটা হচ্ছে এই অটো রিকশার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। প্রথম রোজায় ধনী গরিব মিলেমিশে ইফতার আয়োজন। সংযম আর সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে যাক সবখানে, প্রত্যাশা সবার। রমজান মাসে ইফতার একসাথে করার মধ্যে সত্যি খুবই আনন্দ। কোনো জাতভাত নাই, হিংসাবাদা নাই, সবাই মিলে ইফতার করাটা আল্লাহর দরবারেও কবুল। জার্মান তারকা ফুটবলার ওজিলকে নিয়ে কক্সবাজারে এরদোগান পুত্র বিলাল বিভিন্ন ক্যাম্পে ঘুরে নিলেন রোহিঙ্গাদের খবর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান, যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ।
সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে, চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী খাল জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো, এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানোর শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাই কমিশন। বার্তায় 2 দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার। জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই বাংলাদেশকে এখন ভিন্নভাবে দেখতে হবে বহির্বিশ্বকে। প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেই এই বার্তা স্পষ্ট করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, মেরুদণ্ড শক্ত এবং বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করেই পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করবে বর্তমান সরকার। জানান, বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিসা পুনরায় চালুর বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শামা ওবায়েদ জানান, ভারত সহ অনেক দেশের সাথেই সম্পর্কে চ্যালেঞ্জ থাকলেও তা কাটিয়ে উঠবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। শপথের পর বৃহস্পতিবার সকালে প্রথম মন্ত্রণালয়ে আসলেন সাবেক এই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সরাসরি নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। সকালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব সহ সিনিয়র কর্মকর্তারা। এর পরপরই মন্ত্রণালয়ে আসেন দেশের প্রথম নারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁকেও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মন্ত্রণালয়। প্রথম দিনেই মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন মন্ত্রী প্রতিমন্ত্রী। বোঝার চেষ্টা করেছেন মন্ত্রণালয়ের কার্যক্রম, দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিমন্ত্রী জানান, বদলে যাওয়া বাংলাদেশকে আগের মতো করে দেখার সুযোগ নেই আর। সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত সহ নানা ইস্যুতে টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। জটিলতা আছে কূটনীতির আরও অনেক ক্ষেত্রেও। সেসব কাটিয়ে ওঠার চেষ্টার কথা জানান প্রতিমন্ত্রী। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে।
আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। আসে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশে ভিসা স্বাভাবিক করার প্রসঙ্গ। অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। গঙ্গা চুক্তির মেয়াদ শেষের পথে গাজায় সৈন্য পাঠাতে বিদায়ী সরকারের উদ্যোগ, এসব ইস্যুতে নতুন সরকার কি করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তো অবশ্যই এগুলো আলোচনা হবে, আপনাদের অপেক্ষা করতে হবে, সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলো অবশ্যই আসবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। একদিন দেশে এতিমদেরকেও প্রধানমন্ত্রী হবেন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি সকলকে দলীয় রাজনৈতিক সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। প্রথম রমজানের রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সংসদের বিরোধী দলীয় নেতা। প্রথম রোজায় বাবা মা হারা এতিমদের সাথে ইফতার করলেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জামাত আমিরের নিজ আসনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ ভালোবাসে, একদিন তাদের মধ্য থেকে যেন কেউ বের হয়ে সে দেশের প্রধানমন্ত্রী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একজন এতিমও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তেমন দেশ গঠনে কাজ করছে তার দল। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয় মিলে আমরা সেটাই আশা করি। গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা চাই জামাত উল্লেখ করে তিনি কয়েকজন সাংবাদিকের সদ্য চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানান। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কীভাবে নেবে এটা জনগণের ব্যাপার, কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবে এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন, যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। জামাত আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে পথ দেখাবে বিরোধী দল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না। নতুন সরকারের মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও মনে করেন না তিনি। এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখন যিনি, তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।
নতুন সরকারের সাথে কাজ করতে চান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দিনভর সংযম আর ইবাদতের পর অপেক্ষা মাগরিবের ওয়াক্তের আজানের সেই ধ্বনি ভেসে আসতেই প্রথম রোজা শেষে ইফতার মুখে তুলেন রোজাদাররা। সংযম, সহমর্মিতা আর সম্মিলিত চেতনার শিক্ষা যেন শুধু রমজানে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজ জুড়ে ছড়িয়ে পড়ে, এমনটাই প্রত্যাশা সবার। সারাদিনের সিয়াম সাধনার পর ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি। পবিত্র রমজানের প্রথম ইফতার জুনাইরা আর জাওয়াতদের বাসায়, তাই খেজুর, শরবত আর বাহারি সব খাবারের আয়োজন। পরিবারের সবাই একসাথে ইফতার করার মধ্য দিয়েই মাহে রমজানের আবহ। এই বছর প্রথম রোজা রেখে আমি খুব খুশি। এর আগের বছর আমি 10টা রোজা রেখেছি। এই বছরের আমার ইচ্ছা আমি সবগুলো রাখবো। ছেলে, ছেলের বউ, নাতি, নাতিন যারা আছে, মেয়ের জামাই সহ সবাই একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। এই গরমের ভিতরে ভাজা পোড়া, রান্না বাড়া, ইফতারির, সেহেরির সব রান্না করতে কষ্ট হয় অনেক। তারপরে আসলে ভালো লাগে সবার জন্য, যখন পরিবার সবার জন্য রান্না বাড়া করি। রমজানের রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিন্ন এক চিত্র। এখানে ইফতার মানে একসঙ্গে বহু মানুষের অংশগ্রহণ। পরিচিত অপরিচিত, ধনী গরিব মিলেমিশে এক কাতারে বসে ভাগাভাগি করে নিচ্ছেন ইফতার। আলহামদুলিল্লাহ, সমস্ত মুসলমান রমজান মাসে ইফতার একসাথে করার মধ্যে সত্যি খুবই আনন্দের। সবাই মিলেমিশে, কোনো জাতপাত নাই, হিংসাবাদ নাই, সবাই মিলে ইফতার করাটা আল্লাহর দরবারেও কবুল, আল্লাহও কবুল করবে, মানুষও কবুল করবে। রমজান কেবল ক্ষুধা নিবারণের অপেক্ষা নয়, একটি আত্মসংযম, সহানুভূতি আর আত্মশুদ্ধির শিক্ষা। পরিবার, মসজিদ কিংবা পথের পাশে প্রতিটি ইফতার আর সংযমের মধ্যেই রয়েছে প্রকৃত তৃপ্তি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রথম রোজায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন তারা। এতিম শিশুরা ছাড়াও এলাকার বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতারে অংশ নেন। মাহফিলে জায়মা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন। জানানো হয়, রমজান মাস উপলক্ষে করাইল বস্তি এবং ভাসানটেক এলাকার এতিমখানা এবং মাদ্রাসায় ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে। রোজার প্রথম দিন সকাল গড়িয়ে দুপুর আসতেই রাজধানীর সড়কগুলোতে বাড়ে যানবাহনের চাপ। বিকেলের দিকে যানজট ছাড়িয়ে যায় চরম মাত্রায়। ইফতারের আগে গন্তব্যে ফেরার তাড়া থেকে ছুটতে থাকে সবাই, যদিও যানজটের কারণে অনেকেই পৌঁছাতে পারেননি গন্তব্যে। ইফতার সারতে হয়েছে রাস্তা কিংবা যানবাহনেই। প্রথম রোজা, তাই ইফতারের আগে ঘরে ফেরার তাড়া সবার। এতেই রাজধানী জুড়ে তীব্র যানজট। অফিস ছুটির পর ঘরমুখো মানুষের চাপে রামপুরা, বাড্ডা, পল্টন, গুলিস্তান ও শাহবাগের সড়কে অপেক্ষার দীর্ঘ সারি, স্থবির প্রায় যানবাহনের চাকা। 0 পয়েন্টে মাজার তামায় যাইতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগা যায়। এত যানজট তো আগে ছিল না। অনেক কষ্ট হচ্ছে আর কি, যানজট মনে হচ্ছে একটু বেশি। এক পর্যায়ে অনেকেরই শঙ্কা জাগে, প্রথম ইফতারে ঘরে পৌঁছানো যাবে তো? রমজানের শুরুতেই এমন ভোগান্তি, দুশ্চিন্তা বাড়িয়েছে বাকি সময় নিয়ে। প্রায় তো 25 মিনিটের উপর হয়েছে এই সিঙ্গেলটায়। বাসে যে ইফতার করতে পারবো কিনা সেটা আমি জানি না, সেটা অনিশ্চিত। যানজটের নাকাল অনেকেই নেমে পড়েছেন মাঝপথে, কেউ আবার গাড়ি না পেয়ে হেঁটেই ধরেছেন বাড়ির পথ। যত কষ্টই হোক, প্রথম ইফতারটা পরিবারের সাথে করার তাগিদ ছিল সবার মাঝেই। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, এই খাতে দুর্নীতি বন্ধ, জিডিপির 5% বরাদ্দ ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলিতে স্বচ্ছতা আনা হবে। অন্যদিকে 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে।
মপ করে। শিক্ষা খাতে সার্বিক পরিকল্পনা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রথম ধাপ। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার সার্বিক উন্নয়নে 12 দফা পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তা জিডিপির 5% উন্নতি করার উদ্যোগ নেওয়া হবে। সম্মান জানানো হবে কারি ও আলেমদের। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির 4 থেকে 6% এবং মোট সরকারি ব্যয়ের 15 থেকে 20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন, দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তি সক্ষম, মূল্যবোধ সম্পন্ন, সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষামন্ত্রী জানান এই খাতে তদবির ও বদলি বাণিজ্য বন্ধ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ল্যাব স্থাপনের নামে অতীতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্তের কথা বলেন তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বলেন শিক্ষকদের বদলি পদোন্নতি হবে নিয়ম অনুযায়ী। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না। এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে। যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন, এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। এদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন অটোরিকশা বন্ধে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে 2 সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে রাজধানীর যানজট নিরসনে কাজ করা হবে। মন্ত্রী বলেন মেট্রোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, তবে বিআরটির প্রকল্প চালানোর আগ্রহ নেই মন্ত্রণালয়ের। যানজট নিরসন করতে হলে 2টি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিকশার যে দৌরাত্ম্য আছে, যত্রতত্র ব্যবহার, তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি নয়, মালিক ও শ্রমিকদের ইচ্ছাতেই কল্যাণ তহবিল সংগ্রহ করা হয় বলে দাবি করেন পরিবহন মন্ত্রী। বলেন এই ফান্ডের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা হবে। বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে ধীরে চলনীতিতে এগোতে হবে। বড় কোনো পরিবর্তন আনা যাবে না চলতি অর্থ বছরে। মনোযোগ দিতে হবে বাজেট সংশোধনে। নতুন সরকারকে এমন সংযমের অর্থনীতি পরিচালনার আহ্বান জানায় নাগরিক প্ল্যাটফর্ম। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা। একই সাথে খতিয়ে দেখতে হবে বিদায়ী সরকারের করা বিভিন্ন চুক্তির শর্ত। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অর্থনীতির গত 18 বছরের বোঝা উত্তরাধিকার সূত্রে পেল বিএনপি সরকার। এর মাঝে দেশি বিদেশি ঋণ প্রায় 23 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে রেকর্ড হারে। ব্যাংকে কয়েক লাখ কোটি টাকার খেলাপি ঋণ। টাকা ছাপিয়ে অর্থনীতি সামাল দিতে হয়েছে অন্তর্বর্তী সরকারকেও। নাগরিক প্ল্যাটফর্ম বলছে সরকারকে স্প্রিন্ট না ম্যারাথন দৌড়াতে হবে। যে কোনো সিদ্ধান্ত নিতে হবে পরের অর্থ বছরে, কেননা উচ্চ মূল্যস্ফীতি অর্থনীতিকে বিপদে ফেলেছে। বিনিয়োগে এগিয়ে আসছে না বেসরকারি খাত। রাজস্ব ব্যয় দিয়ে সরকারের পরিচালনার খরচ মেটানো কঠিন হয়ে পড়ছে। সকালে নতুন সরকারের সূচনা বিন্দু শীর্ষক আলোচনায় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থনীতিবিদরা। এখন একটা ছোট কাট হলেও আমাদের যে নীতি সুদের ধার আছে এটা করা দরকার, এটা করতে হবে। আমাদের নতুন সরকার আসার পরে বৈদেশিক অনেক বিনিয়োগের যেমন সুযোগ আছে, তার থেকেও বড় বিষয় আমার দেশীয় বিনিয়োগকারীদেরকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে আমার বিনিয়োগ পরিস্থিতির ভিতরে এটা আসা উচিত। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে। কর জিডিপি অনুপাত 15% না গেলে প্রতিশ্রুতি বাস্তবায়ন ঝুঁকিতে পড়বে। জোরদার করতে হবে দেশীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক। বাংলাদেশ, নেপাল এবং লাওপিডিয়ার এই 3টা দেশ 24 নভেম্বর 2026 সালে এলডিসি থেকে উত্তোলন করতে হবে। এখন আমরা যদি ডেফার করতে চাই, এটা জাতিসংঘে ভোটাভুটিতে যাবে। সো এইখানে একটা আন্তর্জাতিক যে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের সমর্থন এটা লাগবে। সেখানে 50% প্লাস 1 কান্ট্রির সাপোর্ট লাগবে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এখনই সরকারকে জনতুষ্টি নিয়ে ভাবলে চলবে না, বরং ময়নাতদন্ত করতে হবে আগের সরকারের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের। আইনের শাসনের কথা বলেছেন নতুন সরকার, প্রধানমন্ত্রী বলেছেন, নতুন প্রধানমন্ত্রী আমাদের, ওনার আর্থিক ব্যবস্থাপনার আইনের শাসনের জায়গাটা হলো
এই বাজেট ব্যবস্থাপনার যে 2009 সালের আইন, যেটাকে কোনো সরকার কোনোদিন সম্মান করেনি, ব্যবস্থা প্রয়োগ করেনি, সেটার অধীনে কি হবে? সেটার অধীনে আয় ব্যয় স্বচ্ছতা আসবে। বিগত সরকার থেকে নতুন সরকারের কাজের রূপান্তর সহজ করতে আলাদা ট্রানজিশন টিম করার পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়া ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুরে আশুলিয়ার জামগড়া দ্য রোজ নামক পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনার সূত্রপাত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানায় 5 আগস্ট সরকার পতনের পর থেকে এই কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বকুল ভূঁইয়ার সঙ্গে রনির দ্বন্দ্ব চলছিল। আজ হঠাৎই আবার ওই ব্যবসার দখল নিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপের সদস্যরা। এতে করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকার পরিবর্তন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার বিচার নিজস্ব গতিতেই চলবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। এ সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের পাশাপাশি বিচার কার্যক্রম বাধাগ্রস্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান। 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর জুলাই হত্যাযোগ্য আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত শেখ হাসিনা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে 3টি মামলার রায় হয়েছে। রায়ের দ্বারপ্রান্তে আরও কয়েকটি মামলা। সব মিলিয়ে 457 জন আসামির বিচার চলছে 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, বিচার নিয়ে ইতিবাচক বর্তমান সরকারও। যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না, বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার খোঁজ নিতে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। পরে সরকারকে আহ্বান জানান দ্রুত শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের ও বিচারের মুখোমুখি করার। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ আকরাম খান রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি 2 মার্চ ধার্য করেন আদালত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রমজান শুরু মানেই ঈদ উৎসবের প্রস্তুতি। ঘরে ঘরে চলছে শপিং পরিকল্পনা, অনেকে শুরু করেছেন কেনাকাটাও। রোজার শুরুর দিকে মার্কেটে দাম ও স্বস্তি দুটোই বেশি মত ক্রেতাদের। তবে দোকানগুলো এখনও ঈদ কালেকশন পুরোপুরি আসেনি। ব্যবসায়ীদের দাবি 10 রমজানের পর জমজমাট হবে বাজার। শুরু হলো পবিত্র রমজান মাস। এখন থেকেই ঈদ উল ফিতরের ক্ষণ গণনা শুরু। তাই প্রিয়জনের ঈদ উপহার কিনতে ব্যস্ত অনেকেই। প্রথম রমজানে কেনাকাটা সেভাবে শুরু না হলেও দোকানিদের থাকে প্রস্তুতি। ঈদে মধ্যবিত্ত বাঙালির ভরসা নিউ মার্কেট। রোজা শুরুর আগেই দোকানগুলোতে চলে আসে হাল ফ্যাশনের কালেকশন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদ সমাহার। দোকানিরা বলছেন মূলত শবে বরাতের পর থেকেই তারা পসরা সাজান। 10 রোজার পর থেকেই জমজমাট হয় কেনা বেচা। 5-7 দিন গেলে তারপর আমাদের বিক্রি ভালো হবে ইনশাল্লাহ। আর ঈদের নতুন নতুন কালেকশনগুলো আসবে। নর্মালি শবে বরাতের পরেই যে ঈদের কেনাকাটাটা ওইটা শুরু হয়ে যায় আমাদের।
10 রমজান বা 15 রমজানের পর থেকে শুরু হবে। এখন মানুষ আসছে দোকানপাট কি কালেকশন আইতে আছে এটার জন্য দেখার জন্য। এবার রমজানে বেশ গরম পড়বে, তাই রং নকশার তুলনায় আরাম স্বস্তিকেই খুঁজছেন সবাই। এদিকে রমজান শেষে পণ্যের দাম বেড়ে যায় অনেকটাই, সাথে ভিড়ও। সব দিক চিন্তা করে কেনাকাটার পাট এগিয়ে রাখছেন অনেকে। কেউ কেউ পছন্দের পোশাক প্রসাধনী দেখে যাচ্ছেন, কিনবেন পরে। 15 রোজা থেকে ঈদের কেনাকাটা করব, আর এখনো বাসায় পরার জন্য ইউজ করার জন্য আর কি কেনাকাটা করতেছি। সামনে তো মনে করেন রমজান অনেক জ্যাম থাকে, তারপরে ভিড় থাকে, এখন বাচ্চা নেই, এই জন্য আগেই চলে আসছি। ঈদের কেনাকাটা শুরু করলাম, এই মেয়ের জন্য কিছু নিলাম আর ওর মায়ের জন্য নিলাম। ভিড় হয়, ভিড়ের জন্য শপিং করার জন্য, আর সাশ্রয় পাওয়া যায়। এখন হচ্ছে দাম কম, বেশ হচ্ছে 10 রমজান গেলে মোটামুটি ডাবল দাম হয়ে যাবে। ঈদের সময় অনেক ঝঞ্ঝাল হয়, যার জন্য ঈদের প্রথম টাইমে ঈদের কেনাকাটা শেষ করা উচিত। রমজানের শুরুর দিকটায় দাম অনেকটাই কম, সাধ্যের মধ্যে থাকায় হাসি মুখেই কেনাকাটা সারছেন মানুষ। দোকানিরা বলছেন, মোটা দাগে 10 রমজান থেকেই পণ্যের দাম বাড়তে শুরু করে। তবে এখন কেনাকাটা সারলে পকেটে টান পড়বে না ক্রেতাদের। যখন মালটা একটু মার্কেটে শর্ট হয়ে যাবে, তখনই 200-100 টাকা দামটা বাইরে যায় অটোমেটিক। এটাই যে 10-15 রমজানে। এখনও ঈদের সব কালেকশন এসে পৌঁছায়নি অনেক দোকানে। ক্রেতার চাহিদা এবং পছন্দ বুঝে পণ্য মজুতে ব্যস্ত দোকানিরা। মূলত 10 রমজানের পর থেকেই ঈদের কেনাকাটার মূল ধুম শুরু হবে। তবে এখন যারা কেনাকাটা করছেন তারা ভিড় এবং দাম দুটিকেই মাথায় রাখছেন। তবে সামনে ঈদের কালেকশনগুলো আরও বেশি করে আসবে, ফলে বেশি অপশনের কথা মাথায় রেখেও অনেকে পরিকল্পনা করছেন ঈদের কেনাকাটার। বাজেট নিয়েও কষছেন ঠক। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে ব্যস্ত দিন কাটালেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট পুত্র। রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ দেখার পাশাপাশি ফুটবল খেলেন শিশু কিশোরদের সাথে। রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সব সংস্থার সহায়তাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে প্রতীকী প্রীতি ফুটবল খেলছেন তিনি যে সে কেউ নন, জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। সবাইকে মুগ্ধ করেন পায়ের কারুকাজে। খেলা উপভোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান। মাঠভরা দর্শক ওজিল ওজিল বলে গলা ফাটান। I am happy that I am here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. এর আগে উকিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার সহ পুরো টিম। ক্যাম্পে বসবাসের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। 16 নম্বর ক্যাম্পের টিকা মিউজিক স্টুডিও এবং টিকা কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন। সকালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিলাল এরদোয়ান। And I hope we can do all those better in this time of compassion. And I hope having the first iftar with Rohingyas will send a strong message to the whole Muslim world to remember the Rohingyas, to support them. তুর্কির জনগণ সহ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। জুবাইর রিফাত, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপের খবর। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। লঙ্কানদের দিয়ে 179 রানের টার্গেট 4 বল হাতে রেখেই টপকে যায় রোডেশিয়ানরা। কলম্বোতে ব্যাট করতে নেমে 54 রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। মুজারাবানির পেসে 22 রানে কুশল পেরেরা ফিরলে ভাঙে পার্টনারশিপ। দলীয় 100 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারে লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। 44 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন পাভান রত্নায়েকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে দুনিত ভেল্লালাগের 15 রানে 178-এর সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 79 রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। 34 রান করে আউট হন মারুমানি, আর 12 বলে 23 রান করে আউট হয়েছেন রায়ান বার্ন। 45 রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।
তবে বেনেটের অপরাজিত 63 রানের ইনিংসে 6 উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় যুদ্ধজাহাজ পৌঁছানোর পর রুশ কর্মকর্তাদের স্বাগত জানানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওমান সাগর ও ভারত মহাসাগরে বৃহস্পতিবার নৌ মহড়া চালাবে রাশিয়া ও ইরান। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির মধ্যেই হরমুজ প্রণালীতে ব্যাপক সামরিক মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। চীনের ভূগর্ভস্থ গোপন পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত নতুন তথ্য প্রকাশের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শীর্ষ এক মার্কিন প্রতিনিধি। জানান, 2020-এ ছোট মাত্রার একটি বিস্ফোরণ চিহ্নিত করে কাজাখস্তানের একটি দুর্গম সিসমিক স্টেশন, যে শনাক্ত হয় ওই স্থান থেকে প্রায় 450 মাইল দূরে পশ্চিম চীনের লপনর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে। তবে বিষয়টি নিশ্চিত করেনি আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা। এদিকে চীনের এই গোপন পারমাণবিক পরীক্ষার খবর নাকচ করেছে চীনের মিত্রদেশ রাশিয়া। এরই মাঝে ওয়াশিংটনের এই অভিযোগ অস্বীকার করেছে বেইজিংও। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।